বিবিসি প্রবাহে আজ দেখুন আগামী নির্বাচনে বিএনপি জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে জামায়াত, কিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি? ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? আজ কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস.এম. শামীম রেজার সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ ঘিরে সংঘর্ষ, হতাহতের পর এখনো আতঙ্কে স্থানীয়রা, যৌথ বাহিনীর কড়া পাহারা। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সারা দেশের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং নির্বাচনেও অংশ নেবেন। অন্যদিকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে আসা জামায়াত নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছে আরও প্রায় বছরখানেক আগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামায়াত ঠিক কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে বিএনপিকে? তাফসির বাবুর প্রতিবেদন। জনপঞ্চাশেক কর্মী সমর্থককে নিয়ে চলছে উঠান বৈঠকের প্রস্তুতি। সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি গ্রামে এই বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তবে নির্বাচনের প্রস্তুতিতে কর্মী সমর্থকরা মাঠে নামলেও উল্লাপাড়ায় দলটির প্রার্থী কে হবেন সেটা এখনও নির্দিষ্ট হয়নি। সরেজমিনে দেখা গেছে অন্তত 6 জন সম্ভাব্য প্রার্থী মাঠে আছেন দলীয় সমর্থন পাওয়ার আশায়। আমাদের ইউনিয়নে গ্রামে গ্রামে আমাদের নির্বাচনী প্রচারণা চলতেছে, উঠান বৈঠক চলতেছে। যদিও আমরা একটু পরে বের হয়েছি, বের হওয়ার একটা কারণ আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট, বিএনপির 5 থেকে 6 জন ক্যান্ডিডেট। এখন আমরা যার যার মতো আমরা ধানের শীষ প্রতীকের প্রচারণা চালাচ্ছি। বিএনপি যখন উঠান বৈঠকে ব্যস্ত, সেই একই দিনে জামায়াতকেও দেখা যায় উল্লাপাড়ার করতোয়া নদীতে নিজস্ব কর্মসূচিতে। তাদের আয়োজন অবশ্য নৌকাবাইজ। উদ্দেশ্য সামাজিক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া। উল্লাপাড়া উপজেলায় এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমাদের প্রার্থী যায় নাই, এবং সেখানে এমন কোনো ভোটারও নাই যে ভোটারের সাথে আমাদের প্রার্থী যোগাযোগ হয় নাই, এরকম কোনো অবস্থা নাই। এবং আপামার জনসাধারণ কাছেই যাওয়া হয়েছে এবং ব্যাপক সাড়া ইনশাল্লাহ মিলেছে। উল্লাপাড়ায় এর আগে জামায়াতের কারো সংসদ নির্বাচনে জয়ী হওয়ার ইতিহাস নেই। আসনটিতে এতদিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। কিন্তু 5ই অগাস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেই। অন্যদিকে একক প্রার্থী ঠিক করে আগেভাগেই প্রস্তুতি শুরু করায় জামায়াত মনে করছে তাদের অবস্থান এমনকি নির্বাচনে জেতার মতো পর্যায়ে চলে গেছে, যদিও বিএনপি সেটা নাকচ করছে। যারা আজকে বিএনপি ভাইয়েরা আছে, তারা তাদের কিছু ভাইয়েরা আজকে চাঁদাবাজির এমনভাবে লিপ্ত, এমন কোনো জায়গা নাই যেখানে তারা এই কাজটা হাত দেয় নাই। জনগণের বিভিন্ন সুখে দুঃখে আমরা তার পাশে থেকেছি। জনগণ আমাদের দ্বারা নিরাপদ বোধ করছে। এই সমস্ত কারণে আমার বিশ্বাস যে তারা জনগণ তাদের থেকে মুখ ফেরত নিয়েছে। 5 তারিখের পরে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, আমরা সেটা আজাদ ভাইয়ের নেতৃত্বে সেই বিশৃঙ্খলাটা কন্ট্রোল করেছি। এবং উল্লাপাড়াতে বর্তমানে কোনো চাঁদাবাজি, হানাহানি, দখলদারি এগুলো কোনো কিছু আপনি পাইবেন না, যেটা এখন জামাত ইসলাম করতেছে। তাদের এরকম জনসমর্থন নেই যে বিএনপির সাথে নির্বাচন করে তারা জয়লাভ করবে। সিরাজগঞ্জে সংসদীয় আসন আছে 6টি। এর সবগুলোতেই জেতার কথা বলছে বিএনপি এবং জামায়াত উভয় দলই। এর বাইরে অবশ্য সিরাজগঞ্জে অন্য কোনো দলের প্রচারণা সেভাবে চোখেও পড়েনি। কিন্তু নির্বাচন নিয়ে স্থানীয় জামায়াত এবং বিএনপির যে সমীকরণ, সেখানে আলোচনায় আছে আওয়ামী লীগও। বিশেষত আওয়ামী লীগের ভোটাররা কাকে সমর্থন করবেন তার উপরও নির্ভর করছে অনেক কিছু। এই সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগের একেবারে সাধারণ কিছু সমর্থকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা পরিচয় প্রকাশ করতে চান না, তবে তাদের একটি অংশ এটি বলছেন যে তাদের ভাষায় আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হলে সেখানে তারা ভোট দিতে খুব একটা আগ্রহী নন। তবে তাদেরই আবার কেউ কেউ এটাও বলছেন যে তারা হয়তো শেষ পর্যন্ত ভোট দিতে যাবেন, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোট নির্দিষ্ট কোনো দল যে পাবে তেমনটা নয়। তবে সিরাজগঞ্জের জামায়াত কিংবা বিএনপি উভয় দলই মনে করছে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোট তারাই পাবেন।
যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা এই পর্যায়ে সেই আন্দোলন সংগ্রামের পরে তারা বিএনপিকে ভোট দেবে, কারণ বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক দল। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, পূর্ণ গণতন্ত্রে সকল দল রাজনীতি করার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। কিছু সংখ্যক হয়তো এমন হতে পারে যে তারা ভোটদানের বিরুদ্ধে থাকতে পারে, আর অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দিবে যাদের তারা নিরাপদ। 5 আগস্টের পরে এই শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার, যার ফলশ্রুতিতে এই হ্যারাসমেন্টটা জামাত ইসলামীর দ্বারা হয়নি, যার কারণে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং সাপোর্টার ভোটার যারা আছে এরা আমাদের দ্বারা যেহেতু এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় নাই, সেহেতু আমাদের যেটা ধারণা, তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারি যে তাদের ভোটটা আমাদের দিকে আসবে ইনশাল্লাহ। জামায়াত নানাভাবেই ভোটের মাঠে সমর্থন বাড়ানোর চেষ্টা করছে এবং সেটা শুধু সিরাজগঞ্জ নয়, বরং দেশের সবগুলো জেলাতেই আগাম প্রচারণাও শুরু করেছে তারা। একই সঙ্গে বিভিন্ন দলকে নিয়ে বিএনপি বিরোধী আলাদা একটি জোট করারও চেষ্টা করছে। এছাড়া কয়েকটি জনমত জরিপেও দলটির অবস্থান বিএনপির কাছাকাছি দেখা যাচ্ছে। কিন্তু বিএনপি কি নির্বাচনের মাঠে জামায়াতকে নিয়ে আদৌ চিন্তিত? চলতি সপ্তাহেই বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এমন প্রশ্নের খোলামেলা উত্তর দেন। না, কেন? ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে, বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে, উদ্বেগের কিছু নাই তো। সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাও বলেন, নির্বাচনে অংশ নিতে খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। কিন্তু দেশে যখন নির্বাচনের আবহ তৈরি হচ্ছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেই প্রশ্ন উঠছে। সাক্ষাৎকারে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন তারেক রহমান। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, দেশের আইন সিদ্ধান্ত নেবে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আওয়ামী লীগের কি বাংলাদেশের রাজনীতিতে থাকা উচিত নাকি না? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই, যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই। এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। সব মিলিয়ে বিএনপির কেন্দ্র এবং তৃণমূল সবখানেই জোর দেয়া হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের উপর। সে নির্বাচনে আওয়ামী লীগ থাক বা না থাক, কিংবা জামায়াতে ইসলামী যতই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলুক, বিএনপি মনোযোগ দিতে চায় নির্বাচনের প্রস্তুতিতে। সেক্ষেত্রে তারেক রহমান দেশে ফিরলে সেটা দলটির প্রস্তুতি এবং গণসংযোগে নতুন মাত্রা এনে নির্বাচনে জয়ের রাস্তা সহজ করবে বলেই বিশ্বাস দলটির নেতাকর্মীদের। অন্যদিকে ইতিহাসের সবচেয়ে সুসময়ে থাকা জামায়াতও কর্মসূচিতে নানা পরিবর্তন এনে আত্মবিশ্বাসী বিএনপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা। প্রবাহে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস.এম. শামীম রেজা। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। জামাত বিএনপির জন্য ঠিক আসলে কতটা চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম বলে আপনার মনে হয়, এবং একই সাথে সেক্ষেত্রে বিএনপিকেই বা আপনি কতটা প্রস্তুত দেখেন? আমরা তো বিএনপিকে অন্তত বিগত 3টা নির্বাচনে খুব সক্রিয়ভাবে পাইনি, সুতরাং আসলে তার যে পূর্ণাঙ্গ সক্ষমতা আপনি বিশ্লেষণ করবেন সেই সুযোগ তো ওইভাবে নাই, এবং সেই তথ্যপাত্রও কিন্তু আমাদের কাছে নেই। এখন প্রতিদ্বন্দ্বিতা তখন বলতে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, কিন্তু আওয়ামী লীগ যেহেতু অন্য একটা পদ্ধতিতে বা একটা নির্বাচনী ব্যবস্থাপনার মধ্যে যারা গিয়ে টিকে থাকতে পেরেছিল, সেগুলো নিয়ে আলোচনা আছে, ত্রুটি নিয়ে আলোচনা আছে, সুতরাং জামাতের আলোচনা তো ওইভাবে তখন করা হয়নি। এখন যেটুকু আমরা জামাত সম্পর্কে জানি, তার একটা সুবিধা হলো যে সে তার দলীয় নির্দেশনা মেনে চলে।
যেমন ধরুন বিএনপির ক্ষেত্রে একাধিক প্রার্থী থাকতে পারে কোনো আসনে, আমরা দেখছি প্রচারণা করতেই পারে প্রত্যাশী সকলে, কিন্তু আমরা দুটো দলের ক্ষেত্রেই দেখেছি, এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও লক্ষ্য করেছি আমরা, যে তাদেরকে এক জায়গাতে আনা খুব কঠিন হয়ে যায় কোনো কোনো সময়। বিদ্রোহী প্রার্থীর কথা তো আমরা জানি বড় দুটো দলের, অর্থাৎ আগের আওয়ামী লীগ এবং বর্তমান বিএনপির ক্ষেত্রে। জামাতের যেটা শোনা যায় বা আমরা যতটুকু পর্যবেক্ষণ করে বুঝি, যে দলীয় নির্দেশনা এমনভাবে মানে যাকে দেওয়া হবে তিনি ওখানে দাঁড়াবেন, বাকিরা তাকে সমর্থন দেবেন, এই ধরনের একটা কাঠামো তাদের মধ্যে আছে। সেটা একটা বড় সুবিধা, জামাতের একটা শক্তির জায়গা, এটা একটা শক্তির জায়গা তার। কিন্তু সেই শক্তির জায়গা দিয়ে এইভাবে হয়তো নির্দিষ্টভাবে বলা সম্ভব না যে তার আসলে আসন ভিত্তিক ভোটারের সংখ্যা কেমন, এবং তার যেমন যেমন জনপ্রিয় ভোট নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, যে ধরে নিই যে দলটির কার্যক্রম এখন নিষেধ, যে তারা কম আসন পেয়েও যদি আপনি 90-এর পরে 3টা ভোট দেখেন, যে তার পপুলার ভোট অনেক বেশি ছিল, কিন্তু পপুলার ভোট দিয়ে তো আর সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে আসনের কোনো আপনি প্রভাব বিস্তার করতে পারছেন, হয়তো একটা সক্ষমতা জানান দিচ্ছে। তো আমরা অনেক ধরনের এখন জরিপ করা হচ্ছে, কিন্তু জামাতের আসলে ওই ধরনের জনপ্রিয় ভোটের প্রকৃত সংখ্যাও কিন্তু বলাটা খুব কঠিন, যেভাবে আমরা অন্য দুটো দলের ক্ষেত্রে বলি। তার শক্তির যে জায়গাটা বলছিলেন, একটা হলো দলীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলা, এবং একটু আগে যেটা প্রতিবেদনে বলা হচ্ছিল, অনেকদিন আগে থেকে সে প্রস্তুতি নিচ্ছে, এটা তার একটা বড় সুবিধা। একটা বিষয় হয়তো আমি জানি না কতখানি এটা প্রমাণযোগ্য, আমার কাছে মনে হয়েছে যে জামাত এবং তার জোট বা সমমনা যারা, তারা বিভিন্ন কাজে বিএনপিকে ঢাকায় ব্যস্ত রাখতে পেরেছে। যতটুকু না তারা মাঠ পর্যায়ে তাদেরকে সময় দেবার মতো যে পরিবেশ, সেটা এই ব্যস্ততার জন্য যেটা হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে তার তৃণমূল পর্যায়ে বা আরও যদি উপজেলা পর্যায়ে বলেন, সেই জায়গায় একটা শৈথিল্য লক্ষ্য করা যায়, অথবা নির্দেশনার একটা ঘাটতি, প্রভাব রাখার একটা ঘাটতি, এবং তার সঙ্গে অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হচ্ছে। সেটা বিএনপির নেতাকর্মী হতে পারে বা বিএনপির নামেও হতে পারে, দুইভাবে আমরা শুনেছি। সেটা আবার জামাতের ক্ষেত্রে নাই। এই যে আপনি জোটের কথা বললেন, জামাত দর কষাকষির ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে আরো কিছু সমমনা দলকে নিয়ে আসলে বিএনপিকে একটা চাপে ফেলতে চাইছে বলে কিন্তু একটা বিতর্ক আছে, আলোচনা চলছে এ নিয়ে। তো বিএনপির জন্য কি যথেষ্ট মাথা ব্যথার কারণ রয়েছে? বিএনপির জন্য মাথা ব্যথার কারণ কিনা সেটা আসলে নির্ভর করবে যে বিএনপির কাঠামোটা এখন কি অবস্থায় আছে। বিএনপির একটা বড় শক্তির দিকটা যেভাবে চিহ্নিত করা যায়, যে দীর্ঘ সময়ে বিএনপি এক হিসেবে রাজনীতির বাইরে, নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিল। আপনি ধরলে প্রায় 17 বছর বা ধরুন 2 দশক প্রায়। তো 2 দশকে তাকে বহুবার ভাঙতে চেষ্টা করা হয়েছে, কিংবা বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচারও ছিল যে সে আসলে একটা রাজনৈতিক দল কিনা, সে একটা প্ল্যাটফর্ম, সে পূর্ণাঙ্গভাবে আওয়ামী লীগের মতো একটা দল হয়ে উঠতে পারেনি। কিন্তু দিনের শেষে যেটা দেখা গেছে, প্রায় 2 দশক পরে দলটা ভাঙেনি। খুব বেশি নেতা কর্মী এরকম উল্লেখ করা যাবে না যে দল ছেড়ে চলে গেছেন, কোনো কোনো ক্ষেত্রে শোনা গেছে তারা বাধ্য হয়েছেন। তার অর্থ হলো যে প্রচারণাটা ছিল যে সে একটা দল হিসেবে তৈরি হতে পেরেছে কিনা, একটা মোর্চা বা একটা মৈত্রী থেকে বা একটা প্ল্যাটফর্ম থেকে, সেই অভিযোগ বা সেই অপপ্রচার কিন্তু কাজে লাগছে না। তার মানে ধরে নিতে হবে যে বিএনপি অন্যান্য দলের মতো একটা বড় শক্তিশালী দল, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ গত 1 বছরের মূল্যায়নে তাকে দেখতে হবে যে তার দলীয় কাঠামোটা কতটা শক্তিশালী আছে, সে কতটা তাকে নির্লোভ রাখতে পেরেছে, অর্থাৎ একটা ভোটের জন্য যে শর্তগুলো প্রযোজ্য সেটা সে কতখানি। এখন আপনি যে প্রশ্নটা শুরু করেছিলেন, এই সবগুলো আলোচনা করেও যে জামাতের দীর্ঘদিনের একটা প্রস্তুতির সুবিধা আছে, জামাত এক ধরনের কল্যাণের কথা বলছে, আপনি খেয়াল করছেন, যেটা বিএনপির ক্ষেত্রে বলা সম্ভব হচ্ছে না, হয়তো সরাসরি সে অনেকদিন সরকারেও নেই, সে বিরোধী দলে ওইভাবে নাই, কিন্তু জামাতও হয়তো নাই। কিন্তু জামাতের অনেক ধরনের ব্যবসা বাণিজ্য, অনেক ধরনের এন্টারপ্রাইজ আছে, সামাজিক কাজকর্ম আছে। কল্যাণের কথা বলাটা তার জন্য যতটা সহজ হচ্ছে, বিএনপির জন্য অতটা সহজ না। এবং এর আগে মনে রাখতে হবে যে বিএনপি সরকারে ছিল, বিরোধী দলে ছিল, সো অভাব অভিযোগ আছে, বিভিন্ন রকম আপনি তার ভুল ত্রুটি বের করতে পারেন। কিন্তু জামাত যেহেতু কখনো ওরকম বড় ভূমিকায়, যে সরকার গঠন কিংবা প্রধান বিরোধী দল, এই ভূমিকায় কখনো ছিল না, সে জোটে ছিল, অন্যদের সঙ্গে দায়িত্বেও ছিল, সুতরাং তার বিরুদ্ধে যে আপনি একটা অভিযোগের তালিকা তৈরি করবেন সে সুযোগটাও নাই। অতএব এইগুলোর দিক থেকে জামাতের একটা সুবিধা আছে, কিন্তু তার অর্থ এইভাবে নিরূপণ করা যাবে না যে এই সুবিধাগুলো নিয়ে, এই দলীয় সংহতি নিয়ে কিংবা এই নির্দেশনা মানার একটা সংস্কৃতি নিয়েই তার যে সংখ্যক আমরা আসলে একসময় মনে করতাম যে ধরুন 30 থেকে 35-এর মধ্যে, বা এটা হয়তো আরও সাম্প্রতিক সময় বাড়তে পারে, সেটা যে একেবারে দ্বিগুণ হবে, বা এটা বিএনপির জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জ, যেহেতু আওয়ামী লীগ নাই এখন, তার তো বড় প্রতিদ্বন্দ্বী সেই। জামাত আত্মবিশ্বাস ব্যক্ত করছে, মাঠেও তারা আগেভাগেই সক্রিয়, কিন্তু অন্যদিকে খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমান বিদেশে থাকা, সব মিলে নেতাকর্মীরা কতটা চাঙ্গা হতে পেরেছেন সেই প্রশ্নটা আছে। কিন্তু তারেক রহমান যখন বলছেন দেশে ফিরবেন, তো সশরীরে তার উপস্থিতি কি রাজনৈতিক দৃশ্যপটকে পরিবর্তন করবে বলে মনে করেন? দেখুন, ওনার এই যে নতুন করে ফিরে আসা,
কিংবা এই যে তার সাক্ষাৎকারের মধ্য দিয়ে বিবিসি বাংলাকে একটা নতুন ভাবমূর্তি উনি প্রতিষ্ঠা করতে পেরেছেন। দীর্ঘদিন পর দীর্ঘ সময় তিনি ঘরোয়া রাজনীতি, বিএনপির অবস্থা, জোট তৈরি, আঞ্চলিক সম্পর্ক কী হবে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, কিছুটা পররাষ্ট্রনীতির আভাস, আওয়ামী লীগ সম্পর্কে, দল সম্পর্কে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে দীর্ঘ আলোচনা তিনি করেছেন। তার মধ্যে দলের জন্য সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চাঙ্গা হওয়ার মতো বিষয় হচ্ছে তার ফিরে আসার একটা প্রতিশ্রুতি ব্যক্ত করা। আমি মনে করি যে ইতিমধ্যে এটা একটা বড় প্রভাব রেখেছে, কারণ তার সঙ্গে তো তাদের অনলাইনে কথা হচ্ছিল, যোগাযোগ হচ্ছিল, একটা মিথস্ক্রিয়ার সুযোগ ছিল, কিন্তু এইভাবে একটা গণমাধ্যমে অনেকগুলো বিষয় আলোচনা করা অনেকটা আপনি বলতে পারেন যে একটা শীর্ষ নেতার মতো, যে অনেকটা এরকম মনে হয় যে আমি যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমার অবস্থানটা কি হবে, ইশতেহারের চাইতে একটু বড় কিছু। তো সেটা একটা বড় প্রভাব রেখেছে এবং রাখবে বলে মনে হয়। এখন এটা আবার নির্ভর করবে যে ঠিক কোন জাংশনে উনি দেশে ফেরার বা প্রত্যাবর্তনের উনি চিন্তাভাবনা করছেন, কারণ সেই সময়কালটা খুব গুরুত্বপূর্ণ। এখন এটা যদি খুব বেশি শৃঙ্খলার বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন হয়তো এটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়বে। কিন্তু যেহেতু আমাদের দেশে নেতা নির্ভর এবং নেতার একটা বড় প্রভাব আমাদের এখানে কাজ করে, ভাবমূর্তির একটা কাজ করে, তো সেক্ষেত্রে তার ফেরাটা নিঃসন্দেহে দলের জন্য বড় তাৎপর্য। আরেকটি বিষয়, আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক রয়েছে, কিন্তু নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে সেই স্বভাবত একটা প্রশ্ন থেকে যায় যে সেই ভোট ব্যাংকটা কি হবে। এটা কয়েকটা আমার মনে হয় যে বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে যে আওয়ামী লীগ, যেমন একটু আগে জামাতের ক্ষেত্রে কথাটা খুব প্রযোজ্য, আমরা বলি যে জামাতের একটা ভোট ব্যাংক আছে, তার মানে যে কারণে জামাত সম্ভবত অনেক বেশি আত্মবিশ্বাসী যে তার যে ভোট ব্যাংকটা আছে সেটা পরিবর্তন হবে না, সেটা প্রায় অপরিবর্তনীয়, সেই ভোটটা সে পাবে। ওদের বাকি যা আসে সেটা দেশে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে যে বিএনপির দুর্বলতা, তাকে দুর্বল করবার মতো এই ধরনের একমাত্র আপনি যদি বলেন যে ৭১ যুদ্ধাপরাধ, এর বাইরে ঠিক অন্যান্য ব্যক্তি জীবনাচরণ, অসাধুতা করা কিংবা দুর্নীতি করা, এই ক্ষেত্রে জামাতকে অভিযুক্ত করাটা খুব কঠিন, অন্তত প্রকাশ্য দৃশ্যপটে। কিন্তু আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা বলেন যে তারও এক ধরনের ভোট ব্যাংক কাজ করে, সেটা হচ্ছে তারা খুব যুথবদ্ধ থাকে। আমার কাছে মনে হয় যে কয়েকটা বিষয় কাজ করতে পারে। একটা হলো যে তারা তাদের নেতাকর্মীদের কাছ থেকে কী ধরনের নির্দেশনা পাবেন সেটা হয়তো একটা ভূমিকা রাখবে যে তারা কোন দিকে তাদেরকে যেতে বলেন। আবার যদি পরিস্থিতি এরকম খারাপ হয় যে এখন যে আলোচনাটা উঠছে দলের বিচার, নেতাকর্মীদের বিচার আর কে তার সমর্থক এবং ভোটার, এটা কিন্তু একেবারে ভিন্ন মাত্রার আলোচনা, এবং এই আলোচনাটা খুব সমস্যাযুক্ত, জটিল হয়ে উঠতে পারে, কারণ এটা একটা গোপনীয়তা। আপনাকে আমি এইভাবে লেভেলিং করতে পারি না যে আপনি অমুক দলের ভোটার। সুতরাং তারা একটা প্রত্যাশা হয়তো এই মুহূর্তে জামাত করছে যে তারা বিএনপিকে হয়তো আসতে দেবে না, কারণ বিএনপি তার প্রতিদ্বন্দ্বী, অথবা আমাকে দিলে হয়তো আমি সেটা সুবিধা পাবো। আবার বিএনপিও স্বাভাবিক প্রত্যাশা করছে যে যাই হোক আমি তো একটা গণতান্ত্রিক এবং একটা মধ্যমপন্থী দল, অনেক ক্ষেত্রে মিলও আছে নীতি আদর্শের ক্ষেত্রে, আমি হচ্ছে অর্থনৈতিক বা দলীয় কাঠামোর ক্ষেত্রে, সুতরাং ভোটটা আমাকে দেবে। অর্থাৎ ব্যাপারটা যতটা এরকম মনে হচ্ছে তার চেয়ে যদি তারা কি নির্দেশনা পাবেন, তারা এটা লাভ ক্ষতি কতটা দেখবেন, এবং ঝুঁকি যেটা থাকবে সেটা হচ্ছে তারা যদি তাদের অবস্থা খারাপ দেখেন, যে তারা আক্রান্ত হতে পারেন, সমালোচিত হতে পারেন, যাওয়াটা নিরাপদ মনে করছেন না, তারা গেলেন না, তাহলে কিন্তু আবার হিসাবটা অন্যরকম হয়তো হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে কে কত ভোট ব্যাংক, নির্দিষ্ট ভোট, সুইং ভোটার, নবীন ভোটারদের আনতে পারবেন তার উপরে সাফল্য নির্ভর করবে। অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। সম্প্রতি খাগড়াছড়ির গুইমারায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনার পর স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে যৌথ বাহিনীর কড়া পাহারা। খাগড়াছড়ির পরিস্থিতি দেখে এসে জানাচ্ছেন আবুল কালাম আজাদ। গুইমারা উপজেলার এটি হলো রামেশু বাজার। ২৮শে সেপ্টেম্বরের ঘটনায় এই রামেশু বাজারেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এখানে স্থানীয়রা জানাচ্ছেন ৫৫টি দোকানপাট এবং এর আশপাশে ৪৬টি ঘরবাড়ি মিলিয়ে মোট ১০১টি স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ এবং লুটপাটের শিকার হয়েছে। এগুলো দোকান, হ্যাঁ এটা দোকান ছিল, বাড়ি ছিল, পিছনের বাড়ি, বাইকগুলো দেখে না, দামি দামি বাইকগুলো। কাজাইলা মারমার ২টি দোকান ও বসতঘর আগুনে পুড়েছে। হামলায় আহত হয়েছে তার কিশোরী মেয়ে। যখন ব্রাশ ফায়ার করছিল এই সুযোগের মধ্যে এখানে কেউ থাকতে পারে নাই, না থাকার কারণে এখানে খুব সবগুলো খালি হওয়ার কারণে প্রথমে লুটপাট করা হয়েছে, তারপর অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। আপনি নিজে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার গ্যাস সিলিন্ডার দিয়ে পুরানো হয়েছে। ওখানে কোনো গ্যাস সিলিন্ডার নাই, এটা একটা কাপড়ের দোকান। গ্যাস সিলিন্ডার আসলো কোত্থেকে? এ বাজারেই মুইখাইপ্রু মারমার ঘরবাড়ি, দোকানপাট সব শেষ। তার প্রশ্ন, তাদের বাজার বসতি কেন পুড়ে ছাই হলো?
হয়তো নতুন করে ঘর দিবে, তারপরে আমাদের এই যে এইভাবে অত্যাচার করা হয়েছে, এটা তো আমার এই ক্ষতগুলা তো আমরা কখনো ভুলার মতো না। গুইমারায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঘটনার 10 দিন পরেও সেখানে কড়া পাহারা রয়েছে। অবরোধ এবং 144 ধারা প্রত্যাহার করা হলেও স্থানীয়দের মধ্যে ভয় আতঙ্ক রয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও অনেকের মধ্যেই অস্বস্তি দেখা যায়। গুইমারায় 28 সেপ্টেম্বর গুলিতে নিহত থৈচিং মারমার বাবা হোলাচাই মারমার বক্তব্যেও আতঙ্কের বিষয়টি স্পষ্ট। মামলা করলে কি আমি নাই বিচার পাবো, নাই বিচার পাবো না, বরঞ্চ আমি আরও হয়রানি হইব। আমি আমার মতো থাকতে চাই। তবে আমার একটা মানে আবেদন, আমি যে আমার ছেলেটা মানে হারিয়ে গেছি, যাহাতে আরও আগামীতে আমার মতো মা বাবা যাহাতে বুক খালি না হলে, তো এটা একটা আমার আবেদন। এদিকে খাগড়াছড়ি সদরে স্বনির্ভর বাজারে হামলায় বাঙালিদের বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে। আপনার মোবাইল দোকান আছে 2টা, কাপড় আছে, তারপর হচ্ছে হোটেল আছে, সেলুন দোকান আছে, চাউলের দোকান আছে, একটা মুদিমালের দোকান আছে রাস্তার পাশ বরাবর। কোনোদিন ওরকম অপ্রীতিকর ঘটনা এই বাজারটা অন্য জায়গা হইলে এই বাজারটাতে হয় নাই, কিন্তু কেন হইলো, কিভাবে হইলো, কার ইন্ধন হইলো, এটা আমরা কিন্তু জানি না। 23 সেপ্টেম্বর খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে 3 জনের মৃত্যু এবং হতাহতের ঘটনায় পাহাড়িদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এছাড়া ধর্ষণের অভিযোগ নিয়ে মেডিকেল রিপোর্ট প্রকাশ হওয়ার পর ভুক্তভোগীর পরিবারও বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান একজন অধিকার কর্মী, তিনি বলেন পাহাড়ে ধর্ষণের বেশিরভাগ ঘটনাই ধামাচাপা পড়ে এবং বিচার হয় না। শেষ পর্যন্ত তাদেরকে বলছিলাম যে আচ্ছা যখন গোসল করিয়েছেন কাপড় চোপড় কোথায়, এখন বলে যে থানায়, তাও ভিজা। তো আমি বললাম যে যদি এই ধরনের আপনাদের মধ্যে যদি একটু সন্দিহান থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন বাদীর পক্ষ থেকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য চিটং মেডিকেলে। তো ওইখানে একটা বিভাগ আছে OCC, ওখানে ওই বিভাগে নিয়ে তারা 16 দিনের পরেও তাদের মধ্যে আলামত পাওয়া যায়। তো আর মেয়েকে বললাম যে আপনি একটু এটা ওকে করে দিলে তারা নিয়ে যেতে পারে, কিন্তু তারা নিয়ে যায় না। পাহাড়ে ধর্ষণের ঘটনার তদন্ত ও বিচারের চ্যালেঞ্জ নিয়ে জেলার পুলিশ সুপার বলেন পার্বত্য এলাকায় সমতলের চেয়ে নানা কারণে জটিলতা বেশি। গত 1 বছরে খাগড়াছড়ি জেলার 35টি ধর্ষণ ঘটনা ঘটছে। এর ভিতরে 28টি বাঙালি দ্বারা বাঙালি ধর্ষিত হয়েছে, আর 4টি আছে বাঙালি কর্তৃক পাহাড়ি এবং 4টি আছে পাহাড়ি কর্তৃক পাহাড়ি। অন্যগুলা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না, যে আসলে তদন্তের সময় লাগে। আমরা DNA স্যাম্পলও নেওয়া আছে, সেটা আমরা ঢাকা CID-তে DNA টেস্ট হয়, সেখানে আমরা অলরেডি প্রেরণ করেছি। এর বাইরে যেটা হতে পারে যে অ্যাকিউজড অভিযুক্ত, তারও আমরা DNA স্যাম্পল কালেকশন করবো বিজ্ঞান আদালতের পারমিশন নিয়ে, এবং আমরা তারও DNA আমরা করব। এদিকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে যেভাবে অবরোধ ও সহিংসতা হয়েছে সেটিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেও দেখা হচ্ছে। এবার ঘটনায় উল্লেখযোগ্য 2টি দিক হলো স্বনির্ভর বাজার এবং গুইমারাতে পাহাড়ি ও বাঙালিদের উপর হামলায় যে এলাকাগুলো বেছে নেওয়া হয়েছে সেগুলোতে আগে কখনো সংঘাতের নজির নেই। আরেকটি হলো এবার হামলায় ক্ষতিগ্রস্ত বাঙালিদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। এছাড়া আন্দোলন যেভাবে সংগঠিত হয়েছে এবং সহিংস হয়েছে সেটি নিয়েও সন্দেহ অনেকের। এবার খাগড়াছড়ি ও গুইমারাতে সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশেরও 15 জনের মতো আহত হয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পাহাড়ি বাঙালি সম্প্রীতি বজায় রাখার বিষয়টি নিয়েই তারা তৎপর রয়েছেন। আমাদের উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যেই পার্শ্ববর্তী যারা ছিলেন ওই এলাকার তাদের কমিউনিটি যারা ছিলেন তাদেরকে নিয়ে বসেছেন, এবং এটি আমরা আরও বৃহৎ পরিবেশে বসে যাতে তাদের মধ্যে পারস্পরিক যে যদি কোনো গ্যাপ থেকে সেটি পূরণের জন্য নিয়ে আমরা কাজ করছি। এদিকে গুইমারা সংঘর্ষ ও গুলি নিয়ে পাহাড়ি সংগঠনগুলোর বিবৃতি, পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপের গুলিবর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গুইমারায় গুলির ঘটনায় সেনাবাহিনী পাহাড়ি সংগঠন UPDF-কে অভিযুক্ত করেছে। অন্যদিকে UPDF-এর বিবৃতিতে দাবি করা হয় সেনাবাহিনীর মদদে একটি সশস্ত্র দল পাহাড়িদের উপর গুলি চালিয়েছে। গুলির বিষয়টি নিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার BBC-কে বলেছেন এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে, তদন্তের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আবুল কালাম আজাদ, BBC নিউজ বাংলা। আজ এ পর্যন্তই। BBC প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি।